নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকার মন্ত্রে আমরা যেমন সবাই এক দৌড়ে দৌড়চ্ছি, এই দৌড়তে গিয়ে যদি হোঁচট খাই, সেই হোঁচট খাওয়ার নামই হচ্ছে কেন হোঁচট খেলাম, সেই কেনর উত্তর খোঁজা। আর কেনর উত্তর খুঁজতে গিয়ে তখন আমরা মনে করি যে কে দেবে উত্তর। মন্দির, মসজিদ, গির্জা, কোন জায়গায় গেলে পাবো এই উত্তর? তখন মানুষের একটা, যারা মানে, না মানাও তো অনেক লোক আছে, মানতেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই যে অ্যাস্ট্রোলজিটাকে মানতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। এটা মানুষের ওপর নির্ভর করে। এবং একটা জানেন যে প্রত্যেক প্রকৃতির ওপর আমরা নির্ভরশীল। আর এই প্রকৃতির ওপর নির্ভরশীল বলি প্রকৃতির প্রত্যেকটি জিনিস আমরা উপভোগ করি। গ্রীষ্মের গরম উপভোগ করি, বর্ষার বৃষ্টি অনুভব করি, শরতের মৃদুমন্দ শিউলির গন্ধ অনুভব করি, হেমন্তের সেই কাশফুলের অনুভব করি, বসন্তের কোকিলের ডাক অনুভব করি, শীতের কম্বল লেপ অনুভব করি। তো এই নেচারের একটা শক্তি আছে। এই নেচারটা যে কোনো দুটো ইস্যুতে চলে, ঋতু পরিবর্তন আর দিন রাত্রি। তাহলে বার্ষিক গতি একটা, আহ্নিক গতি একটা। বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন, আর আহ্নিক গতির ইস্যুতে দিন রাত্রির পরিবর্তন। মানুষের সারা দিন যেমন যায়, সারা রাত তেমন যায় না। আবার সারা রাত খুব ভালো গেল, সারা দিন খুব খারাপ গেল। আবার দেখা গেলো মাসের মধ্যে 10 দিন খুব ভালো গেল, 20 দিন খুব খারাপ গেল। খারাপ বলতে মনের খারাপ। এবার যদি আপনার না থাকে, আপনি না থাকেন, শরীর না থাকে, মন ভালো না থাকে, কর্ম না থাকে, শিক্ষা না থাকে, শিক্ষা থেকেও সেই শিক্ষার যোগ্যতা অনুসারে সেই কর্ম না থাকে, তখন আপনার মনের পরিস্থিতি কি হয়? অবসাদ, একরাশ অবসাদ। কেননা খরচা দাঁড়িয়ে থাকে না। প্রত্যেক মানুষের সে খরচাগুলো প্রত্যেক মাসে, যে শুধু খাওয়ার খরচা না, খাওয়ার আছে, অনেক মানুষের ওষুধের খরচা আছে, অনেক মানুষের এখানে সেখানে যাওয়ার আছে, প্রত্যেকটা ব্যাপারে একটা খরচা। যখন টাকার মূল্যের বিনিময়ে সমস্ত কিছু হয়, তখন সেই মূল্য আর্ন করতে হয়, আনয়ন করতে হয় কর্মের দ্বারা। সেই কর্মটা আমার যদি ঠিকঠাক থাকে শিক্ষা শেষে, তাহলে মানুষ মোটামুটি সুখ কিনতে পারে, শান্তি পায় না। কেন শান্তি কেনা যায় না, শান্তি কিনতে গেলে অনেক সময় লাগে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যখন চলি, তাহলে কি বলি যে গ্রহ নক্ষত্রের একটা টান আছে, গ্রহ নক্ষত্রের একটা নেচার আছে। যেমন 12টা রাশি, মেষ থেকে, প্রথম মেষ মঙ্গল থেকে শুরু, বৃহস্পতিতে শেষ, মীন রাশিতে শেষ। তাহলে মেষ হচ্ছে, মেষ থেকে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি। আর এই 12টা রাশি প্রত্যেকটি ঘর 30 ডিগ্রি করে। তাহলে 12কে যদি 30 দিয়ে গুণ করি, 360 ডিগ্রি। 360 ডিগ্রির সার্কেলে আমরা ঘুরছি। তাহলে 364 দিন 5.5 ঘন্টায় 1 বছর হয়, আঙ্কিক নিয়মে, হিসেবের নিয়মে। তাহলে সেই জায়গাটায় 360 ডিগ্রিতে 27টা নক্ষত্র, 2.25 নক্ষত্র করে, প্রত্যেকটি নক্ষত্রের নেচার আছে। প্রত্যেকটা নামের একটা নেচার আছে না? নামটা কেন রাখা হলো? অনেকের নাম দেখবেন যেমন রাখে, ধরেই দেখুন যে শ্রাবণ মাসে হয়েছে, নাম রাখলো শ্রাবণী, তাই না? কেউ বৈশাখ মাসে হয়েছে, কেউ নাম রাখলো বিশাখা। এরকম একটা মাসের সঙ্গে নামের এই নেচারটাকে ধরে নেয় নামের মধ্যে। কাজে সেই মাস ভিত্তিক যে 12টা মাস বাংলা মাসে, সে নামেরও একটা নেচার ধরে রাখা হয়। কাজে সেই জায়গাটায় প্রত্যেকটা জিনিসই এই গ্রহ নক্ষত্রগুলো নেচারে চলে। এবং রবি 12 মাসে 12 রাশিতে প্রদক্ষিণ করে না, রবি স্থির, রবি চলে না, রাশিচক্র ঘোরে। রাশিচক্র ঘুরে বলি, মেষ থেকে মিথুনে যায়, মেষ থেকে বৃষতে যায়, বৃষ থেকে মিথুনে যায়, মিথুন থেকে কর্কটে যায়, প্রত্যেকটা জায়গায় যায় মাস হিসেবে। 1 ডিগ্রি করে রবি প্রত্যেক দিন সরে, 30 ডিগ্রি সরতে 30 দিন লাগে।
কাজে সেই জায়গাটায় মাস ভিত্তিক করে। আর চন্দ্র 2.25 দিন, 54 ঘন্টা এক ঘরে থাকে। তাহলে চন্দ্রভিত্তিক রাশি নির্ণয় হয়। চান্দ্রমাস যেভাবে, সেই চন্দ্রভিত্তিক রাশি নির্ণয় হয়। তাহলে যেই সময়ে মানুষটা জন্মালো, যেই ডেটে, যেই সালে, সেই সালের যেখানে চন্দ্র থাকবে, যেই রাশিতে থাকবে, সেই রাশিটা তার। আর লগ্ন প্রত্যেক জায়গায় 2 ঘন্টা অন্তর অন্তর 12 দোকানে 24, মানে একদিন ঘুরে আসে লগ্ন। প্রত্যেকটা 30 ডিগ্রি পার করতে তার যে সময় লাগে 4 মিনিট করে, তাহলে 120 মিনিট, 2 ঘন্টা, 2 ঘন্টায় ঘুরে ঘুরে 12 দোকানে 24। আবার পরের দিন যদি মেষ লগ্ন থেকে সূর্য উদয় অস্তের উপরে লগ্ন নির্ধারণ হয়, এবং যদি সূর্য মেষ লগ্নে উদয় হয়, তাহলে তুলা লগ্নে সে অস্ত যায়, সপ্তম ঘরে ঠিক 180 ডিগ্রি দূরে। এইভাবে করতে করতে আরো সপ্তম ঘর গিয়ে সকালবেলা সেই মেষ লগ্ন উদয় হয়, বোঝানোর স্বার্থে। কিন্তু প্রত্যেক দিন মেষ লগ্ন থাকে না, কিন্তু বিভিন্ন রকমের লগ্নে বিভিন্ন রকম ভাবে চলে। প্রত্যেক মানুষের জীবনের প্রত্যেক জায়গায় একটা বিভিন্ন ধারা আছে। সেই ধারাগুলো মানুষের যখন বুঝতে না পারে, তখন সে হোঁচট খায়। যেগুলো চলার পথে, উন্মাদনার পথে ছুটছে, সবাই ছুটছে। কিসের জন্য ছুটছে? ভালোর জন্য ছুটছে, সুখের জন্য ছুটছে, শান্তির জন্য ছুটছে। কোথায় পাবে? তার যে সেইগুলো পাওয়ার জন্য ছুটছে। অতএব সেই জায়গাটা থেকে যে 7টা গ্রহ আছে, 12টা রাশির মধ্যে 7টা যে গ্রহ, আর 2টো যে ছায়া গ্রহ রাহু কেতু যে ঘরে থাকে সেই ঘরের ভাব প্রকাশ করে। রাহু কেতুর নিজস্ব কোনো ভাব নেই, নিজস্ব কোনো রকম কিছু নেই, কেন কোনো গ্রহ না। রাহু যদি মেষে থাকে, মেষের ভাব মঙ্গলের প্রভাব পাবে। রাহু যদি বৃষতে থাকে, শুক্রের ভাব পাবে। কাজে সেই জায়গাটায় রাহুটা শুক্রতে বৃষ রাশিতে তুঙ্গস্থ হয়, কিছু কিছু শাস্ত্র মতে মিথুন রাশিতে তুঙ্গস্থ হয়। সেই জায়গা থেকে যখন বিচারের পর্বগুলো চলে, সেই নেচারটাকেই ধরা হয়। এই নেচার যদি থাকে এবং সেকে ধরা হয়, তাকেই মানুন ভগবান, তাকেই মানুন ঈশ্বর, তাকেই মানুন। এবার স্রষ্টার থেকে সৃষ্টি, স্রষ্টাকে আর সৃষ্টি বাকে। তাহলে সেই জায়গাটায় আমরা যে কোনো রকম ভাবেই পিতামাতার থেকে সৃষ্টি। তাহলে সেই পিতামাতা ছোটবেলা যেগুলো শেখাবে, আপনার যখন জ্ঞান আস্তে আস্তে বাড়তে থাকে, তখন সে শেখায়। যেগুলো শেখাবে সেগুলি আপনার মধ্যে সত্য হিসেবে নিবন্ধ হবে। বাড়ির একটা পরিবেশ, সেই নেচারে আপনি বড় হচ্ছেন। বাড়ির যে পরিবেশটা নেচারে, যদি ঝগড়াঝাটি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, কেস কামারির মধ্যে থাকেন, আপনি ছোটবেলা থেকে সেইগুলো রপ্ত করছেন। কেন? আপনার তখন মাথা ফাঁকা, মানে ফুল মেমোরি একেবারে খালি। যা দেখবেন, যা ধরবেন, চট করে মাথায় নিতে পারবেন। কাজে সেই জায়গাটায় সেখান থেকে সেইভাবে। আর যদি আপনি ভালো ভালো জিনিসের মধ্যে থেকে বড় হতে থাকেন, আপনার সেই ফ্যামিলির যে নেচার যেগুলো, সেগুলো যদি ভালো ভালো থাকে, সেখান থেকে তাহলে ভালো হবে, ভালো চিন্তাগুলো থাকবে। খারাপ কাজ করতে গেলে আপনার ঘরে আসবে, আমার বাড়িতে তো এটা মানবে না, আমার বাড়িতে তো এটাই করবে না, কারণ বাড়ির শিক্ষা ওই রকম। তাহলে সেই দুদিক থেকে মানুষ হয়, একটা খারাপ থেকে একটা ভালো থেকে। মানে প্রত্যেক জিনিসেরই বিপরীত শব্দ, আর বিপরীত শব্দগুলো কিন্তু সেই রকমই। যেমন রাত, দিন, ভালো, খারাপ, সুন্দর, কুৎসিত। তাহলে প্রত্যেকেরই বিপরীত শব্দ আছে। বিপরীত শব্দের মাঝখানে কি আছে? বিপরীত শব্দের মাঝখানে কিছু নেই। রাত আর দিন, সূর্যের আলো ফুটলে দিন, সূর্য চলে গেলে রাত। রাতের অন্ধকার কাটানোর জন্য আলো জ্বালানো হয়। এখন বৈদ্যুতিক যুগ, বিদ্যুতের আলো জ্বলে। কাজে সেই জায়গায় সে আলো, জীবনের আলো কখন জ্বলবে, সেইটার জন্যই মানুষ কিন্তু জ্যোতিষের কাছে বা অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়দৌড়ি করে। তাহলে প্রত্যেকটা গ্রহের একটা করে ভাব আছে। যেমন 7টা গ্রহ বললাম, 7 গ্রহের 7 ভাব আছে। মঙ্গল, বিক্রম, সাহস, ধৈর্য, উদ্যম,
রিস্ক নেওয়া। এবার রিস্ক নিতে, সবাই রিস্ক নিতে পারে, রিস্ক নিলে জিতবো কিনা সেটা কে দেখবে? জিততে পারবো কিনা সেটা কিন্তু নবম ঘরে নিবন্ধ আছে। নবমাধিপতি কিভাবে বসে আছে আমার সাথে, তাহলে সেই মঙ্গলের, কালপুরুষের প্রথম ঘর মঙ্গলের, সেই মঙ্গলের নেচার। দ্বিতীয় ঘর শুক্রের। শুক্র কি? শখ, সৌন্দর্য, ভোগ, লালসা, কামনা সমস্ত শুক্রের মধ্যে নিবন্ধ থাকে। গান, বাজনা, আবৃত্তি শুক্রের মধ্যে থাকে। ছবি আঁকা, লেখা, সাহিত্যিক শুক্রের মধ্যে থাকে। তাহলে সেকেন্ড হাউস। তাহলে থার্ড হাউস হচ্ছে বুধ। বুধের মধ্যে কি থাকে? বুধের মধ্যে থাকে সেই যে নেচার, সেই নেচারটা দেখবেন। বুধ হচ্ছে মিথুন রাশির, মিথুন রাশির ঘর। চঞ্চল, ফিকল মাইন্ড, গুড ডিসিশন মেকার না, চটজলদি, যা দেখে তখনই, পরে সাকসেস হয় না, তখনকার মতো কাজটা করে। আমি একটা সময় সবসময় বলি না যে একটা শব্দ প্রয়োগ করার আগে 10 বার চিন্তা করো। শব্দটা কিন্তু আর মোছাও যাবে না, ফেরতও আনা যাবে না। তাহলে সেই শব্দ প্রয়োগের ক্ষেত্রে বাক ক্ষমতা, সেই যে বাক বুদ্ধি, প্রেজেন্ট টাইমে মেকআপ দেওয়া, সেগুলো বুধের কাছে। সেই বুধের কাজের মধ্যে সেই বুধগুলো তখন, বুধ হচ্ছে তার, তারপরে চন্দ্র কর্কট, জলরাশি, আবেগ, নিম্ন দিক, অধঃপতন। চন্দ্রের বাড়ন্ত আছে, আবার কমতের দিকেও আছে, অমাবস্যা পূর্ণিমা, সেই জায়গাটা পৃথিবীর উপগ্রহ। তাহলে সেখান থেকে সেই চন্দ্রের মধ্যে রয়েছে আবেগ, চন্দ্রের মধ্যে রয়েছে কামনা, চন্দ্রের মধ্যে রয়েছে একটা সৃষ্টিশীল, সুন্দরভাবে সৌন্দর্য, তার মধ্যে রয়েছে সুন্দর চিন্তা করা, মাতৃসুলভ মনোভাব, মায়ের মতো স্নেহ লুকিয়ে আছে, মমতা লুকিয়ে আছে তার মধ্যে। তারপরে সিংহ, রবির ঘর, ওটা তপ্ত মেজাজ, মানে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। ধৈর্যশীল আছে, সূর্য স্থির, রাশিটাও স্থির, স্লো বাট স্টেডি, সেই সূর্য রবির ঘর। তারপরে আবার সেই বুধের ঘর, সেই কন্যা রাশির। এই বুধের নেচার আবার আলাদা। এই বুধ হচ্ছে খুব দ্রুত এবং খুব চিন্তাশীল, এবং কিছু সময় সে নিতে পারে, এবং কিছু চিন্তা শক্তি সে ধরে রাখতে পারে। ওই বুধ ওখানে তুঙ্গস্থ হয়, বলবত্তা বৃদ্ধি করে কন্যা রাশিতে। তারপরে শুক্রের আবার তুলা রাশি। প্রত্যেক তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির শুক্র হচ্ছে নিজস্ব ঘর এবং সক্রিয় ঘর। তাহলে সেই সক্রিয়তা, নিষ্ক্রিয়তা আছে, মানুষের মতো আছে। দেখবেন অনেক মানুষ সারাদিন খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়ে, কালকে করব কাজ। এই কাল আর আসে না। কাল মানে কিন্তু সময়, সে সময় আর হয়ে ওঠে না। এই করতে করতে কাজ তার পিছিয়ে যায়। থেমে থাকে না বয়স, থেমে থাকে না কিচ্ছু। উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকে যখন তার প্রয়োজন হয়। কেননা সে তো কাল করেছে। কাল করতে করতে সে যে একদিন কাল মানে দুদিন পিছানো। 10 টাকা হারালে যেমন 20 টাকা হারিয়ে যায় না, ঠিক সেই রকম। কেন 10 টাকা তো হারিয়ে গেছে আপনার কাছ থেকে, আর 10 টাকা তো আবার ঘর থেকে আনতে হলো, তাহলে 20 টাকা গেল। তাহলে একদিন আপনি যে আজকে যে কালকে করব বলে পিছলে, আজকের দিনটা তো গেলই, তাহলে কালকের দিনটা, আজকের যে শ্রমটা, যে কাজটা আপনার সহজ হতো, কাল গেলে হয়তো তো সহজ হলো না, কালটা কোনো রকমে বিগড়ে গেল।
কোনো রকমে কাজটা অসম্পূর্ণ হয়ে রইল, তাহলে কালও গেল। এইভাবে সময় করতে করতে মানুষের ভাগ্য নিজেই অবনতির দিকে নিয়ে যায়। হঠকারী ডিসিশন, পাট করে ডিসিশন করা, সেই জায়গাটায় মানুষ ভুল করে। তাহলে সেই জায়গাটায় সেখান থেকে হঠকারী ডিসিশনের জায়গায় যদি সেইখান থেকে রাহু করে সেটা, তাহলে সেই শুক্র তারপরে আবার বৃশ্চিকের ঘর, সেটাও মঙ্গল, সেটা নিষ্ক্রিয় মঙ্গল। নিষ্ক্রিয় মানে নিষ্ক্রিয় মঙ্গলের হচ্ছে মেষের সক্রিয় মঙ্গল হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, রিস্ক সে নেবে এবং সাহস সে দেখাবে, উদ্যম সে দেখাবে, প্রটেস্ট সে করবে, কিন্তু যুক্তি দিয়ে করবে। কিন্তু বৃশ্চিক রাশির যে মঙ্গল সে নিষ্ক্রিয়ভাবে, সে সাময়িক সক্রিয়, পরেই নিষ্ক্রিয়, কিছুক্ষণ বাদেই সে নিষ্ক্রিয়। তাকে যদি আবার কেউ বোঝায় সেটি বুঝে যাবে। তারপরেই ধনুর ঘর, বৃহস্পতির ঘর, নেচারের দিক থেকে অগ্নি রাশি, আগুনের রাশি। আর দ্বিস্বভাব, দ্বিস্বভাব মানে দ্বৈত স্বভাব, টেক রিমাইন্ড বৃহস্পতির মধ্যে। তাহলে সেই বৃহস্পতি ধনু রাশির, এবং দেখবেন প্রত্যেক রাশির একটা করে প্রতীক আছে, থাকে না? সমস্ত রাজনৈতিক দলের প্রতীক থাকে, দেশের প্রতীক আছে। আমাদের ভারতবর্ষের অশোক স্তম্ভকে সবাই করে, জাতীয় পতাকা সম্মান করে দেশের। অতএব আমার দেশ, সেই দেশবাসী তার কাছে মাথা নত করে। সেই রকম রাশির একটা করে প্রতীক আছে, এই প্রতীকের মধ্যে মানে আছে। যেমন ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকার মানে আছে, নিচে সবুজ, তার মানে শস্য শ্যামলা, তার মাঝখানে সাদা, শান্তি, তার উপরে গেরুয়া, ত্যাগ। তাহলে তিনটে মানে আছে। সেই রকম প্রত্যেকটা প্রতীকের মানে আছে। প্রত্যেকটা রাশির একটা করে প্রতীকের মধ্যে সিম্বল দেওয়া আছে, সেই সিম্বলের মানে আছে। সেই মানেগুলো সেই যেই রাশিতে, কারোর ধনুরাশি, কারোর তুলা রাশি, কারোর মিথুন রাশি, কারোর কন্যা রাশি, কারোর বৃশ্চিক রাশি, কারোর মেষ রাশি, এই প্রতীকের উপরে সে খেলা করে। তাহলে সেগুলো আপনাকে বুঝতে হবে যে সেই প্রতীকের বিরুদ্ধে যদি যায়, সেই প্রতীকের সাথে আর একটা প্রতীকের মিল হওয়া চাই। আমি একটু মানে অন্য দিক দিয়ে বোঝালে বুঝবেন। রাজনীতির দল দেখবেন তিনটে দল একসাথে চলছে, তিনটে রাজনৈতিক দল একসাথে চলছে, তিনটে প্রতীক, তিনটে রকম ঝান্ডা একসাথে চলছে, তার মানে তাদের সাথে তাদের মিল আছে, ওই জন্যই চলছে। আবার কেউ একা চলছে, তাহলে সেই জায়গাটায় সেই রকমভাবে এই প্রতীকের সঙ্গে এই প্রতীক মিলবে কিনা তার প্রত্যেকটা ডিসাইড করবে তার 180 ডিগ্রি সপ্তম ঘর। তাহলে বৃশ্চিক রাশির সপ্তম ঘর কি শুক্রের ঘর, তুলা রাশির সপ্তম ঘর কি মঙ্গলের ঘর। তাহলে বৃশ্চিক রাশি মঙ্গলের, আবার বৃষ রাশি শুক্রের, তাহলে প্রত্যেকটি শুক্রের সাথে মঙ্গলের কানেকশন আছে। আবার যেমন নাকি বিপরীত শব্দ একটু আগেই বললাম আমি, মঙ্গল অমঙ্গল। তাহলে সেই মঙ্গল মঙ্গলের ক্ষেত্রে না অমঙ্গলের ক্ষেত্রে, সেটাই তো বিচার শক্তি। তাহলে সেই জায়গাটা এর আগেও আমি বলে গেছিলাম অনেকবার যে 10টা দিক, দশম আকাশ, দশম ঊর্ধ্ব, দশম চাকরি। 4th হাউস যদি মায়ের ঘর হয়, তাহলে 4th হাউসের 7th হাউস 10th হাউস, মানে 4 নম্বর ঘরের 7 নম্বর ঘর, লগ্ন থেকে দশম ঘর। তাহলে 4 মাতা হলে দশম পিতা হবে না কেন? প্রশ্ন থাকে। দেখুন, যে মাতা, তার যে মা হচ্ছে, যে সন্তান, তার যে স্বামী ব্যবহারিক সূত্রে দশম ঘরেরই মালিক, সেটা তো মাই জানে কার সন্তান। সে তো পিতা নাও হতে পারে, সে তো অন্য কেউ হতে পারে। তাহলে যে নাকি তাকে লালন পাশে, তো গুরু। তাহলে নবম স্থান হচ্ছে গুরুর স্থান, সেখান থেকে পিতার বিচারে আসো, দশমে পিতার কর্মের বিচারে আসো।
তাহলে 9 যদি পিতার ঘর হয়, তাহলে দশমে তার কর্মের বিচার করো। দশম যদি পিতার কর্ম হয়, তাহলে দশমের পিতার একাদশ তার আয়ের বিচার করো। জাতক জাতিকার ক্ষেত্রেও সেম। আপনার যদি হয়, আপনার ক্ষেত্রেও সেম। আপনার যদি 1 নম্বর ঘর মেষ হয়, তাহলে আপনার দশম ঘর মকর, কর্মের ঘর। তাহলে সেই ঘরটি শনির ঘর। তাহলে মকরে শনি নিষ্ক্রিয় ঘর। মকরের শনি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কাকে বলা হয়? চুপচাপ বসে থাকে, সক্রিয়তা কম। ওই যে বললে কাল যাব, পরশু যাব, আচ্ছা সামনের সপ্তাহে যাব, এ মাসে যাবই না। অলসতা তাকে কোথায় পিছিয়ে নিয়ে যাচ্ছে দেখুন। উদ্যমের অভাব, শক্তির অভাব। শনি মৌনতা, শনি ত্যাগ, শনি নিয়ম শৃঙ্খল, শনি সব বন্ধন বাধা এগিয়ে নিজের জায়গায় অনড় থাকে। হিসাবের বাইরে কাজ করলে তাকে শাস্তি দেয়। সময়ের কাজ সময় না করলে তাকে ভুগতে হয়, সেটা শনি করায়। শনি খুব বাস্তব। এই বাস্তবতা শনির মধ্যে আছে। বৃহস্পতির মধ্যে জ্ঞানের ভাণ্ডার আছে, বৃহস্পতির মধ্যে পৌরোহিত্য আছে। ঠিক বৃহস্পতির পাশেই শনির ঘর। আবার কুম্ভ রাশিও শনির ঘর, তার উপরেও বৃহস্পতির ঘর। তাহলে বৃহস্পতি শনির ঘর পাশাপাশি থাকে। আবার 2 শনির ঘর রবিচন্দ্রের সপ্তমে থাকে। তাহলে চন্দ্র যদি আবেগ হয়, চন্দ্র যদি মাতা হয়, চন্দ্র যদি হৃদয় হয়, চন্দ্র যদি নিম্ন শিক্ষা হয়, তাহলে চন্দ্র যদি বন্ধু হয়, তাহলে সেই জিনিসগুলো, এই যে কটা কথা বললাম সব কটার সাথে এটা আবেগ জড়িয়ে আছে। বন্ধু আবেগ জড়িয়ে থাকে। ও আমার খুব ভালো বন্ধু। কেউ নেই পৃথিবীতে কেউ ভালো বন্ধু হয় না। বন্ধুত্বের মধ্যেও স্বার্থ থাকে। মা, কোনো স্বার্থ থাকে না। এক চন্দ্র তার সময় ওঠে, এক সূর্য তার সময় দেখা দেয়, দুজনেই দুজনের সময় দেখা দেয়। তাহলে সেই চন্দ্রের মধ্যে স্নেহ আছে, মমতা আছে, মায়া আছে। ওই সেন্সে মাকে ধরা হয়। চন্দ্রের মধ্যে বন্ধুত্ব আছে, যেটা সন্তানের বন্ধুত্ব হতে পারে, বাইরের বন্ধুত্ব হতে পারে। বাইরের বন্ধুত্বের চন্দ্র যদি অন্য জায়গায় থাকে, তাহলে সেই বন্ধুত্ব থেকে বিশ্বাসঘাতকতা আসবে। 4th হাউসের লর্ড যদি 8th হাউস, 6th হাউস, 3rd হাউস, 12th হাউসের সাথে সম্পর্ক করে, তাহলে সেখান থেকে বিপর্যয়। তাহলে সেই জায়গাটা থেকে 2 বৃহস্পতির, সেই বৃহস্পতি আর শনি, শনির ডিসিপ্লিন, বৃহস্পতির জ্ঞান, আর কি লাগে? তাহলে শনি খারাপ? ছকের মধ্যে সবচেয়ে ভালো শনি প্ল্যানেট। নিয়ম শৃঙ্খলায় বাঁধতে গেলেই মানুষ কেড়ে কেড়ে করে ওঠে, গেল আমার সব। ভয় পায় নিয়মকে, ডিসিপ্লিনে থাকতে চায় না, উদ্দাম উশৃঙ্খল, অবনত হয়ে ছুটতে চায়। উদ্দাম গতিতে সে সবকিছু নিজের কাছে আনতে চায়। শনি তার অপছন্দ, এটা শনি সেটা দেয় না। এটা করে শুক্র। 100 টাকা আছে, 150 টাকার বাজার করবে, 50 টাকা বাকি রেখে আসবে। ভালো লেগেছে চোখে, তাহলে সেই শুক্রের যে চাহিদা, সেই শুক্রর পাশে দেখবেন দ্বিদ্বাদশ ঘরগুলো মঙ্গলের আছে। সাহস নিয়ে কিনে ফেলা, সেই মঙ্গলের নেচারটা তার মধ্যে। কিন্তু শুক্রের সাথে শনির সম্পর্ক কম আছে, নেই বোধহয়, যার জন্য সে শিষ্টাচার বা ডিসিপ্লিন এগুলো সে আনতে পারেনি, নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ হতে পারেনি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা, যেমন পৃথিবীটা একটা নিয়মে ঘোরে, পৃথিবীর মধ্যে যে
ঋতু পরিবর্তন নিয়মে হয়, সমস্ত কিছু সময়টা নিয়মে চলে। আপনি 10টা বাজে তো 12টা বললে হবে না। হ্যাঁ, আপনি ল্যাটিচিউড লঙ্গিচিউড হিসেবে টাইম হবে। আপনি যদি এখন এখান থেকে চলে যান অন্য কোনো দেশে, আমেরিকাতে চলে যান, সেটাও যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেশ একটা, সেখানে যান, সেখানে সাথে আমাদের এখানে হয়তো 11.5 ঘন্টা ডিফারেন্স আছে। তাহলে আমরা সব দিক থেকে একটা জিনিসে এগিয়ে আছি, সময় এগিয়ে আছি, আর কিছুতে এগিয়ে আছি কিনা জানি না। কাজে সেইখানে সেই সময়ের সেই ল্যাটিচিউড লঙ্গিচিউড ধরে টাইমটাকে নিয়ে আসা হয় যে এখন এখানে দিন তো ওখানে রাত। কেন? এটা সূর্য অস্ত যায় না, সূর্য এখানে যখন ডুবছে আমেরিকায় তখন উদয় হচ্ছে, এইরকম সিস্টেমে চলছে। তাহলে সেই হিসেবে টাইমের হেরফের হয়, কিন্তু সময় একই থাকছে। আর সেই সময়কে মানুষ ধরতে পারে না যে আমার কোন সময় কোন কাজটা করার দরকার। ব্রেকফাস্টে কেউ লাঞ্চ করে না, আবার লাঞ্চের সময় কেউ ডিনার করে না। তাহলে রাতের খাবার, দুপুরের খাবার, সকালের খাবার, 3টে খাবারের তো ভাগ করা আছে। তাহলে লগ্ন, রাশি, দশা, 3টে ভাগ করা আছে। জাতকের রাশি কি? আমি বললাম কুম্ভ রাশি। লগ্ন কি? মেষ। তাহলে মেষ লগ্ন, কুম্ভ রাশি, মঙ্গলের লগ্ন, শনির রাশি। তাহলে মঙ্গল শনি, মঙ্গল কর্মকারক গ্রহ, শনি নিয়মকারক গ্রহ। তাহলে সেই মেষ লগ্নের নবম ঘর হচ্ছে বৃহস্পতির ঘর, 12th ঘর বৃহস্পতির ঘর, মীন রাশির ঘর। তাহলে সেই জ্ঞানের ভাণ্ডার, সেই বৃহস্পতির অবস্থান কত? আমি বলেছিলাম না প্রত্যেকটি গ্রহ যে 7টা গ্রহ 7টা ভাবের কারক আছে। চন্দ্র 4র্থ ভাবের কারক, বৃহস্পতি 5ম ভাবের কারক, মঙ্গল 3য় ভাবের কারক, শনি 3য় ভাবের কারক, আরও ভাব আছে। তাহলে রাহু 3য় ভাবের কারক, কেতুও সেরকম 3য় ভাবের কারক, শুক্র 7ম ভাবের কারক। তাহলে সেই জায়গাটা কিন্তু কোনো ভাবের রবি কারক নেই, কারকতা নেই। কেন? রবি কোনো গ্রহ না, রবি একটি নক্ষত্র। এবং রবির দীপ্তমানে, রবির প্রজ্জ্বলতায় সমস্ত কোটি গ্রহ আলোকিত। পৃথিবীও একটি গ্রহ, সেও রবির আলোকিত আলোকিত। তাহলে সেই রবি হচ্ছে 10ম ভাবের ভাব। 10ম ভাব মানে 10ম মানে আকাশ, 10ম মানে উপরে। যে 10 জনের কর্তব্য ভার নিয়ে সে বসে রয়েছে বাড়ির করিতকর্মা, বাড়ির ডিসিশন মেকার, যে নাকি ডিসিশন দেবে, সেটা 10 নম্বর ঘর। উচ্চ পদে আসীন থাকবে, সে কর্মেই হোক ডিসিশনেই হোক, ওনার একটা মত নিয়ে নাও, সে 10ম ভাবের, সেটা রবির কাজ। রবির যদি প্রভাব, রবির যদি বিস্তার, রবির যদি সেই জায়গাটায় প্রভাব না চলে, তাহলে সেখান থেকে সেই জিনিসটা সে ভুল ডিসিশন দেবে, আপনাকে ভুল পথে চালিত করবে সেই জায়গা থেকে। আর ভুল পথে যেতে যেতে আপনি হোঁচট খাবেন বারবার, হাত পা ভেঙে মুখ ঠুক কেটে ফেটে একদিন আসবেন। তাহলে সেই জায়গাটা জ্যোতিষ বিচারটা কিন্তু খুব সুন্দর, যদি আপনি ঠিক মতো অ্যাপ্রুভ করতে পারেন, ঠিক মতো অ্যাপ্রোপ্রিয়েটভাবে আপনি পরিচালনা করতে পারেন। একটা বিবাহ সম্পর্ক ভালো হবে কিনা, সব সময় বিয়ে দেখবেন তার 7ম ঘর থেকে হয়, 7th হাউসের। এবং আমি একদিন বুঝিয়েছিলাম, এর আগেও বুঝিয়েছিলাম, যে প্রত্যেকটি ঘরের জায়গায় যে 6টা ঘর, 6টা আপনার পক্ষে, 6টা আপনার বিপক্ষে, 6 পর্যন্ত আপনার কন্ট্রোলে, 6-এর পরে আপনার কন্ট্রোলে না, তার 50% আপনার মধ্যে আনতে হবে। যেমন ধরুন মেষ লগ্ন, আপনি জাতক বা জাতিকা হন, আপনি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবেন। আপনি নিজে কোথায় যাওয়া উচিত, না যাওয়া উচিত, কি কেনা উচিত, কতক্ষণ ঘুমানো উচিত, কি খাওয়া উচিত, কত সময় খাওয়া উচিত পরপর, এবং সব ডিসিশন মেকার আপনি। 2য় ঘর সঞ্চয়, অর্থ, বাকক্ষমতা, কথা বলা, কি কথা বলবেন আপনার উপর ডিপেন্ড করছে, কি বলবেন না আপনার উপর ডিপেন্ড করছে।
কতটা সঞ্চয় করবেন? 10 টাকা আয় করেছেন, 2 টাকা রাখবেন না 8 টাকা রাখবেন, না 10 টাকা পুরোই খরচা করে দেবেন? সেটা দ্বিতীয় ঘরের উপর নির্ভরশীল। আপনি কন্ট্রোলার, আপনি নিজেই পারেন ওটাকে করতে। তৃতীয়, রিলেশন। কার সাথে সম্পর্ক রাখবো, কার সাথে রাখবো না, কে খারাপ কে ভালো, ওই বিপরীত শব্দ, কে মন্দ কে ভালো, কে অন্ধকার জগতের লোক কে আলোর জগতের লোক। তৃতীয়, সহজ, ভাই ভাতৃ সহোদর আপনার কন্ট্রোলে, কার সাথে কিরমভাবে করবেন, আপনি নিজে 1 নম্বরের কন্ট্রোলে। চতুর্থ, বন্ধু, নিম্ন শিক্ষা, কতটা অবধি পড়বেন, বন্ধুদের সাথে কিরম ব্যবহার করবেন, আপনার উপর কন্ট্রোল। চতুর্থ, মায়ের সাথে কিরম ব্যবহার রাখবেন, আপনার উপর কন্ট্রোল। পঞ্চম, উচ্চশিক্ষা করবেন না রকে বসে আড্ডা মারবেন, না রকে বসে আড্ডা মারলেও পড়াশুনো করে তারা, না সারাদিন আড্ডায় মেরে যাবেন, না বিপথে যাবেন। পঞ্চম, আপনার উপরে কন্ট্রোল। ষষ্ঠ, রোগ রিপু শত্রু, কোন জিনিস খেলে আপনার রোগ হতে পারে, কোন জিনিস আপনার শরীরে পারমিট করবে, কোন জিনিস করবে না, কোন সাথে কই আমার শত্রু, তাকে অ্যাভয়েড করব, এটা আপনি নিজে কন্ট্রোলার, আপনি ড্রাইভার। কত স্পিডে গাড়ি চালাবেন আপনি নিজে বুঝুন, কতটার মধ্যে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। তাহলে সেই জায়গাটায় ষষ্ঠ, রিপুভাব। এই 6টা ঘর আপনার কন্ট্রোলে আছে। এই 6টা ঘর যদি আপনি আপনার কন্ট্রোলে ঠিক মতো রাখতে পারেন, বাকি যে 6টা ঘর রয়েছে অটোমেটিক্যালি তারা ভালো হয়ে যায়। এই যে 2 বললাম, 2 মারক, 2 নম্বর ঘর মারক। মারক মানে মৃত্যুতুল্য কষ্ট পাওয়া, হঠাৎ কোনো ফাড়া হওয়া, হঠাৎ কোনো অসুস্থ হওয়া, কতটা সঞ্চয় হবে। তাহলে 2 নম্বর যদি সেই সঞ্চয় হয়, তাহলে 2-এর সপ্তমে হচ্ছে 8 নম্বর ঘর। 2-এর সপ্তম হবে লগ্ন থেকে 8 নম্বর ঘর। নাশ, জীবনের নাশ, অর্থের নাশ। 2 নম্বর শ্বশুরবাড়িরও ঘর, শ্বশুরবাড়ির নাশ, সব জায়গা থেকে নাশ। তাহলে সেখান থেকে 2 নম্বর ঘরের যে ব্যাপার, আপনি যদি নিজে ঠিক মতো চয়েস করতে পারেন, ঠিক মতো অর্থ রাখতে পারেন, ঠিক মতো কথা বলতে পারেন, তাহলে 8 নম্বর ঘরের সেই নাশের জায়গাটা আপনি আটকাতে পারবেন। তাহলে 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরের সেই যে জায়গাটা, রিলেশন, যোগাযোগ, সহোদর, সমস্ত কিছু, আত্মীয় স্বজন, পরিকুল যাই থাকে, সেই জায়গাটা 3rd হাউস এন্ড 7th হাউস হচ্ছে 9th হাউস, নবম ভাগ্য। তাহলে তাদের সাথে কিরম ব্যবহার করলে সেই ভাগ্য সুপ্রসন্ন হবে। যোগাযোগ, সহোদর, আমি বলেছি ইন্টারভিউ দিতে গেছেন, এবার আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন, মানে ভাগ্য সুপ্রসন্ন না, ভাগ্যপতি ভালো জায়গায় বসা নেই, ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, আপনার মাইন্ড ডিস্টার্ব রয়েছে, মেন্টাল ডিস্টার্ব, আপনি ঠিকমতো জবাব দিতে পারছেন না, সেটা 9th হাউসের ব্যাপার। 4 নম্বরের নিম্ন শিক্ষা, 4 নম্বরের বন্ধু, 4 নম্বরের মা, 4 নম্বরের সমস্ত কিছু যদি ভালো আপনি কন্ট্রোল করতে পারেন, 10 নম্বরের ফেভার পাবেন। নিম্ন শিক্ষা ঠিক মতো যদি কমপ্লিট করতে পারেন, তাহলেও 5ম ঘরের 2য় ঘরে সেই জায়গাটা উচ্চশিক্ষা ভালোভাবে হবে। তাহলে সেই 10ম ঘরের আপনি কর্মটা ভালো পাবেন। 5 নম্বর শারীরিক দিক একটা আছে, তাহলে 5 নম্বর ঘরের যদি উচ্চশিক্ষা যদি আপনি চিন্তা করেন, টার্গেট করেন যে আমি এই অবধি পৌঁছবো, এই সাবজেক্ট নিয়ে এখানে অবধি যাব, তাহলে কিন্তু 5th এর 7th হাউস হচ্ছে 11th হাউস, 11 নম্বর ঘর, আয়ের ঘর, লাভের ঘর, লভ্যাংশ, জীবনে কতটুকু লাভ করবেন। আরে আপনার ব্যাপার তো সব, আমার ব্যাপার না। আপনার লাভ হলে আপনার লাভ থাকবে, আপনি লভ্যাংশ আমাকে দেবেন না।
কাজেই সেই জায়গাটা ফিফথ হাউসের উপর ডিপেন্ড করছে। ফিফথ হাউসের লর্ড কার কার সাথে সম্পর্ক করে যদি দুর্ভাগ্যজনিতভাবে খারাপের সাথে সম্পর্ক করেন, আপনার লভ্যাংশ কমবে, আপনি সেই জায়গাটা পারফেক্ট রেজাল্ট আনতে পারবেন না। সিক্সথ হাউস রিপু, রোগ। কি রোগ হবে? আপনি গ্যাস্ট্রিক আলসারের রোগী, আপনি সারাদিন টক অম্বল খেয়ে যাচ্ছেন। আপনি গ্যাস্ট্রোএন্টারোলজির পেশেন্ট, আপনি ফুচকা খেয়ে যাচ্ছেন। আপনি গ্যাস্ট্রোএন্টারোলজির পেশেন্ট, আপনি তো টক ছাড়া লেবু ছাড়া কিছুই চেনেন না, সব খেয়ে যাচ্ছেন। তাহলে কি হচ্ছে গে? আপনার পেটের 12টা বাজছে, আপনি নিজের রোগ বাঁধাচ্ছেন, আপনি কন্ট্রোলার ভালো না। কেননা আপনার লগ্নপতি বিপর্যস্ত আছে, লগ্নপতি আপনাকে চালনা করতে পারছে না, রাশি অধিপতি আপনার ফেভারে নেই, যার জন্যে আপনার এইগুলো বিকৃত মস্তিষ্কের চিন্তাধারা আসছে, নিজের শরীরকে নিজে নষ্ট করছেন, মদ্যপানে অভ্যস্ত। তাহলে সিক্সথ হাউসের সেভেন্থ হাউস দ্বাদশ, 12th হাউস নাশ ঘর, হাসপাতাল বলা হয়। তাহলে আপনার লাস্ট কি? ওই 6 নম্বর ঘরকে যেহেতু আপনি কন্ট্রোল করতে পারেননি, আপনি হাসপাতালে শুয়ে রয়েছেন, আপনার রোগের ট্রিটমেন্ট হচ্ছে। যদি ট্রিটমেন্ট হয় ভালো, নালে অষ্টম ঘরের গ্রহ যদি অন্য ঘরের থার্ড হাউসের সাথে সম্পর্ক করে তাহলে মৃত্যু অবধারিত, সেকেন্ড হাউসের সাথে সম্পর্ক করে মৃত্যু অবধারিত। তাহলে আপনি নিজেকে নিজে শেষ করছেন, তাই তো? কারণ আপনি বুঝতে পারছেন না, বোঝার জায়গায় আপনি অনড় থাকছেন না। তাহলে লগ্ন, আপনি আপনার গ্রহটি যদি সেই ধরুন মেষ লগ্ন, মেষ লগ্নের মঙ্গল যদি এখন অষ্টমপতির সাথে সম্পর্ক করে, মেষ লগ্নের অষ্টম ঘর মঙ্গলেরই ঘর, সেই মঙ্গল নিষ্ক্রিয় মঙ্গল, এবং সেই ঘরে দেখা গেল অষ্টমভাবে রাহু বসা, অষ্টম ঘরে শনি বসা, এবং অষ্টম ঘরে বুধ বসে রয়েছে। মঙ্গলের সাথে বুধের সাথে সম্পর্ক ভালো না, তাহলে 8th হাউস, সেই লগ্নপতির যে 8th হাউস সেটা বিগড়ে গেছে। সেই মঙ্গল ওইখানে বসে থাকলেও বুধকে নিয়ে বসে রয়েছে, সেই জায়গাটায় বিগড়ে গেছে। তাহলে তার জন্যই আপনার বাকি ঘরগুলো বিগড়ে গেছে। গাড়ি চালাতে চালাতে স্টিয়ারিং বিগড়ে গেলে তেল থাকলেও গাড়ি চলবে না, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে সেই রকম আপনি যদি ড্রাইভার, যদি সে আপনার হাতে যে কন্ট্রোলার সেটা যদি বিগড়ে যায়, তাহলে আপনার সে গাড়ি আর চলবে না, এই জায়গাটায় সমস্যা তৈরি হবে। আর সমস্যাবিহীন মানুষ তো কেউ নেই, প্রত্যেকেরই সমস্যা আছে। নিরোগ কেউ নেই, প্রত্যেকের রোগ আছে। একটা একটা করে জমা দিতে হয়, আপনি যখন যেগুলো নিয়ে আসেন সেই এক এক করে আপনাকে জমা দিতে হবে। প্রত্যেক জমা দেয়, প্রত্যেকে জমা দেয়। দৃষ্টি জমা দিয়ে দেয়, পরে চোখে দেখতে পায় না, চুল কালো থেকে সাদা হতে থাকে, জমা দেয়। দাঁত জমা দিয়ে দেয়, হাত পাগুলো বাতের ব্যথায় নাড়াতে পারে না, জমা দিতে হয়, সব জমা দিতে হয়। লাস্টে প্রাণটা জমা দিতে হয়। হয়ে গেল বাবলীলা সঙ্গ, পৃথিবীর থেকে বিদায়। তাহলে বিদায়ের আগে বিদায় নেওয়া তো ঠিক না, এবার লড়ে দেখি। সেই লড়াকু মনোভাবটা কিন্তু মঙ্গল ডিসিপ্লিনের শনি, বৃহস্পতির জ্ঞান, শুক্রের ভোগ, বুধের চপলতা, চন্দ্রের উদারতা, আর রবির দাম্ভিকতা, এই কটা প্ল্যানেটের পজিশনগুলো দেখুন কোথায় কি রয়েছে, তাহলে কিন্তু সব বলে দিতে পারবেন। আর যদি না বোঝেন ডিগ্রিগতভাবে, নক্ষত্রগতভাবে, দ্রেক্কানভাবে, যেমন 12টা রাশি, 12টা রাশির 36টা দ্রেক্কান হবে, সে 36 দ্রেক্কানের মধ্যে কোন দ্রেক্কানে গিয়ে পড়েছে তার একটা হিসেব আছে। 12টা রাশির সপ্তম, অষ্টম, নবম, পঞ্চম, চতুর্থ সব আছে, সেগুলোর হিসেব আছে। 12টা রাশির 12টা লগ্নের মধ্যে কত ডিগ্রিতে লগ্ন পড়েছে, ম্যাচুরিটি কত, তাই না? ম্যাচুরিটি কতখানি এসছে সেটা দেখতে হবে। তাহলে শেষ হওয়ার আগে শেষ হয়ে লাভ নেই, একবার চেষ্টা করুন, আর একটু উঠুন, আর একটু মনের জোর বাড়ান, আর একটু মনের শক্তি বাড়ান, মন খুলে হাসুন, মন খুলে থাকুন। সুন্দর সহজভাবে ভালো আছি বললে হবে না, ভালো থাকতে হবে। তবে আমি বলবো ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।